নির্বাচন আসতেছে, প্রার্থীরা আসতেছে, দোয়া চাইতেছে, ভোট চাইতেছে, এটা একটা আমাদের আনন্দ। এটা আনন্দ উপভোগ করতেছি, আমাদের কাছে খুব ভালো লাগতেছে। যাতে আমাদের সাথে যে কথা দিয়েছে যাতে নির্বাচনের পরও এই কথাটা তারা ঠিক রাখে। ভোট কেন্দ্রে সুশৃঙ্খল পরিবেশ চান আইভী, ধরপাকড়ের অভিযোগ তৈমুরের। আমি শুধু চাই ভোট কেন্দ্র যেন পরিষ্কার থাকে, কোনো সন্ত্রাসী যেন ওইখানে ঝামেলা লাগাতে না পারে। পুলিশ সুপারকে অনুরোধ করব যে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করবেন না দয়া করে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ছিল মাত্র ছিঁড়ে গেছে। মাস্ক পরলে আমার সমস্যা লাগে। মাস্ক সমস্যা নেই, নিয়মিত পরি। করোনা পরিস্থিতির অবনতির মধ্যেও 11 দফা নির্দেশনা মানতে রাজি নন অনেকে। উদাসীন স্বাস্থ্যবিধিতেও টিকা কেন্দ্রে দীর্ঘ লাইন। দেশের উন্নয়নে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই, অসম্ভবকে সম্ভব করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। নবনির্মিত বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স উদ্বোধন। নির্বাচন ঘিরে যেন উৎসবের নগরে পরিণত হয়েছে নারায়ণগঞ্জ। অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও শেষ বেলায় এসে প্রচারণায় ব্যস্ত হেভিওয়েট দুই প্রার্থী। নৌকার আইভী নিজের জয়ের ব্যাপারে নিশ্চিত হলেও ভোটের দিন কেন্দ্রে কেন্দ্রে বাড়তি সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনকে। অন্যদিকে নেতাকর্মীদের গ্রেফতারের অভিযোগ আনলেও হাতির জয় দেখছেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর। নৌকার যে জোয়ার উঠেছে সেটা নৌকাকেই তারা ভোট দিবে, কখনো কোনো সহিংসতার সাথে জড়িত না, কাউকে কোনোদিন বলিও না এটা ধরেন বইটা করেন। আমি শুধু চাই ভোট কেন্দ্র যেন পরিষ্কার থাকে, কোনো সন্ত্রাসী যেন ওইখানে ঝামেলা লাগাতে না পারে, আমার ভোটাররা যেন ঠিক মতো ভোট দিতে যেতে পারে। মামলার হয়রানির রেশ এখনো কাটে নাই। পুলিশ সুপারকে অনুরোধ করব যে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করবেন না দয়া করে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে শহরের দেওভোগ এলাকায় আছেন রিপোর্টার রাশেদ লিমন এবং চাষাঢা এলাকায় আছেন রাশেদ বাপ্পি। আওয়ামী লীগ প্রার্থী আইভী রহমানের কথা, কিন্তু ঠিক এই মুহূর্তে আমি আছি রাজধানীর নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায়, এবং আপনি জানেন যে উৎসবের নগরীতে পরিণত হয়েছে নারায়ণগঞ্জ, এবং সেই উৎসব কিন্তু একদম শেষ পর্যায়ে, অর্থাৎ প্রচারণা একটি নির্বাচনের কেন্দ্র করে প্রচারণায় কিন্তু মূলত একটি উৎসব, সেই উৎসব শেষ হতে যাচ্ছে আগামীকাল, অর্থাৎ শুক্রবার রাত 12টা পর্যন্ত প্রচারণা করতে পারবেন প্রার্থীরা, এবং সে কারণে আমরা দেখেছি একদম শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আমি একটু যদি জানিয়ে রাখি, স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার তিনি কিন্তু আজ বেশ কয়েকটি জায়গায় প্রচারণা চালিয়েছেন। তিনি শুরুতেই প্রচারণা চালিয়েছেন নারায়ণগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের যে অফিস রয়েছে সেখানকার কলোনির এইতে তিনি প্রচারণা চালানোর পর আরও কয়েকটি এলাকায় তিনি ঘুরেছেন, এবং একদম শেষ মুহূর্তে জনগণের কাছে বা ভোটারদের কাছে গিয়ে যে প্রতিশ্রুতি সেটি কিন্তু ব্যক্ত করেছেন, অর্থাৎ শেষ সময়ে যত বেশি সংখ্যক ভোটারের কাছে পৌঁছানো যায় সেই চেষ্টা তিনি করেছেন। পাশাপাশি তার প্রচারণায় সবথেকে বেশি বিষয়টি এবার আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি সেটি হচ্ছে আজ কিন্তু তিনি সবথেকে কম সংখ্যক কর্মী বা সমর্থকদের নিয়ে তিনি প্রচারণা চালিয়েছেন। আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম, তিনি তেমনটা সে প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন যেহেতু আজকে থেকে কিন্তু রাজনৈতিক যে কোনো সভা সমাবেশের ক্ষেত্রে কিন্তু এক ধরনের নিষেধাজ্ঞা রয়েছে করোনা মহামারী বা করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণে, অর্থাৎ সে কারণে তিনি খুব কম সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে তার প্রচারের কাজটি তিনি চালিয়েছেন, এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন তিনি। অর্থাৎ এই নির্বাচনে যে বিষয়টি আমরা দেখি যে পক্ষে বিপক্ষে, অর্থাৎ এক প্রার্থী আরেক প্রার্থীর বিপক্ষে কথা বলেন, সে বিষয়টি উঠে এসেছে। তিনি বলেছেন যে পুলিশ বিভিন্ন সময়ে তার কর্মী সমর্থকদের বাড়িতে গিয়ে তল্লাশির নামে হয়রানি করছেন, এবং পাশাপাশি তিনি বলেছেন যে প্রশাসন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করছেন। এই অভিযোগগুলো তিনি আগেও করেছেন, এখনও করেছেন, তবে তিনি আশাবাদী একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং সেই নির্বাচনে তিনি জয়লাভ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি এই মুহূর্তে দুপুরের বিরতিতে রয়েছেন, এর পরবর্তীতে বিকেলে তিনি আবারও প্রচারণায় বের হবেন। ঠিক সে সময় আবারও আমরা কিন্তু সেই প্রচারের খবর জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের চাষাঢ়া মোড় থেকে সবশেষ খবর। ধন্যবাদ রাশেদ বাপ্পি ও রাশেদ লিবন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা সবশেষ জানাচ্ছিলেন দুই সহকর্মী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ৭৫ পরবর্তী সরকারগুলোর অজ্ঞতায় বিজ্ঞানে আগ্রহ পায়নি শিক্ষার্থীরা। তিনি বলেন প্রযুক্তি ও গবেষণার জ্ঞান কাজে লাগিয়ে বাংলাদেশ আজ বিশ্বে মর্যাদা প্রতিষ্ঠা করতে পেরেছে।
এমন অসম্ভবকে সম্ভব করেই সরকার এগিয়ে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। সকালে ভার্চুয়াল মাধ্যমে নবনির্মিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় স্বাস্থ্য খাতে গবেষণা বাড়াতে বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিজ্ঞান ও প্রযুক্তির প্রবাহে বদলে যাচ্ছে জীবনধারা। আগে যেখানে অজানা সব রোগে মারা যেত অগণিত মানুষ, সেখানে পরমাণু চিকিৎসা সহ বিজ্ঞান প্রযুক্তির উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে উন্নয়ন অভিযাত্রায় এগিয়ে যাওয়া বাংলাদেশ বিশ্বে এক অনন্য উদাহরণ। উদ্বোধনী আয়োজনে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির অজ্ঞতায় দেশ প্রযুক্তি উন্নয়নে পিছিয়ে গিয়েছিল 90-এর শাসনামলে। সাবমেরিন কেবল লাইন সংযোগ দেওয়ার একটা সুযোগ আমাদের আসে। খালেদা জিয়া প্রধানমন্ত্রী, সে বলে দিল যে এটা করা যাবে না, এটা করলে নাকি বাংলাদেশের সব তথ্য বিদেশে চলে যাবে। কী যে গোপন তথ্য তাদের ছিল সেটা আমি জানি না, কিন্তু প্রযুক্তি শিক্ষার মধ্য দিয়ে আমাদের উন্নয়নের যে সম্ভাবনাটা সেটা নষ্ট হয়ে যায়, সেটা তারা নষ্ট করে দেয়। দেশে কার্যকর গবেষণা করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। বলেন, গবেষণালব্ধ জ্ঞান কাজে লাগিয়েই এগিয়ে যেতে হবে। উন্নতি করতে হলে অবশ্যই গবেষণা একান্তভাবে প্রয়োজন। তো আমরা একটা জায়গায় একটু পিছিয়ে আছি গবেষণা, সেটা হচ্ছে স্বাস্থ্য বিষয়ে গবেষণাটা আসলে আমাদের দেশে খুব কম হচ্ছে। স্বাস্থ্য বিষয়ে গবেষণাটা একান্তভাবে দরকার। মৌলিক গবেষণার পাশাপাশি প্রায়োগিক গবেষণার উপরও জোর দিতে হবে। টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে বিজ্ঞান শিক্ষাকে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব পরিমণ্ডলে দেশের মান বদলেছে আওয়ামী লীগ সরকারের সময়েই। আজকের বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, সারা বিশ্বের কাছে সবাই মর্যাদা পাচ্ছে। এমন দিন আগে ছিল না। অসম্ভবকে সম্ভব করে আমরা এগিয়ে যেতে পেরেছি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। অমিক্রন ঠেকাতে সরকারের 11 দফার নির্দেশনা কেবল কাগজে কলমেই। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে মানুষের মধ্যে যেমন নেই সচেতনতা, তেমনি নীতি নির্ধারকদের হাঁকডাকেরও পরও এসব নির্দেশনা মানাতে নেই প্রশাসনের কোনো তৎপরতা। বিশেষজ্ঞরা বলছেন, কঠোর নজরদারি ছাড়া এগুলো বাস্তবায়ন সম্ভব নয়। রাজধানীর হাতিরপুল বাজার। মাস্ক ব্যবহার আর স্বাস্থ্যবিধির উদাসীনতায় বোঝার উপায় নেই অমিক্রনের প্রভাবে কোভিড ঊর্ধ্বগতিতে আবারও বিধিনিষেধের কড়াকড়িতে দেশ। বাজারের মতো জনসমাগমের জায়গায় অনেকেরই নেই মাস্ক, কারো বা থাকলেও নেই তার সঠিক ব্যবহার। সেক্ষেত্রে অজুহাত দেখাতেও পিছপানন কেউই। মাস্ক ছিল মাত্র ছিঁড়ে গেছে। মাস্ক পরলে আমার সমস্যা লাগে, মাস্ক আছে পুকুর শরীর গরম হয়ে ওঠে, পুরো শরীর গরম হয়ে পানি ছাড়িয়ে দেয়। মাঝে মাঝে খুলতে হয়, কথা বুঝে না, তাদের যে সময় করি পানি ছিটা যায়, মাস্ক আসছে। নতুন বিধিনিষেধের প্রথম দিন রাজধানীতে উন্মুক্ত স্থানে সভা সমাবেশ চোখে না পড়লেও ব্যস্ততম সব জায়গাতেই উপেক্ষিত স্বাস্থ্যবিধি। উদাসীনতার ছাপ গণপরিবহনে। দ্বিতীয়ত মাস্ক পরে কি লাভটা কি? করোনা তো 3-4 বার হয়ে গেছে অলরেডি। মাস্ক পরছিলাম কিন্তু গাড়িতে ওঠার সময় মাস্কটা পরে গেছে, এখন সামনে পাইলে একটা নিয়ে নেব। আবার শনিবার থেকে অর্ধেক আসন ফাঁকা রেখে চলার নির্দেশনা নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সব যদি খোলা থাকে, আপনার গাড়ির ভিতরে কি করোনা ঢুকে থাকে? এখন যদি আবার অর্ধেক আসন নিয়ে বাস চলে, তাহলে তো আবার যদি এটা ভাড়াটা বাড়াই দেয়, আমাদের যারা মধ্যবিত্ত মানুষ আছে আমরা চরম পর্যায়ে একটা জায়গা বিপদের সম্মুখীন হইতে পারি। তবে বারবার কঠোর হওয়ার ব্যাপারে নীতি নির্ধারকরা বেশ হাঁক ডাক দিলেও বৃহস্পতিবার নির্দেশনা বানাতে দেখা যায়নি তেমন কোনো তৎপরতা। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক নজরদারি করতে না পারলে কাজে আসবে না কোনো নির্দেশনাই। তাহলে কিছু কিছু জায়গায় আমাদেরকে এগুলো বিনামূল্যে দেওয়ার দরকার ছিল। আর যেগুলো হচ্ছে গণজমায়েত, এটা তো রাতারাতি বন্ধ করে দেওয়া উচিত ছিল। তাহলে এগুলো চলমান রেখে মানুষকে যদি বলেন যে আপনারা মাস্ক পরেন, আপনারা স্বাস্থ্যবিধি মানেন, এটা মানুষ মানবে না। আসলে মানুষ মানতে গেলে ওটাকে দৃশ্যমান একটা ব্যবস্থা দেখতে হয়। ওই দৃশ্যমান ব্যবস্থাটা আমরা দেখতে পাচ্ছি না, শুধু কাগজে নির্দেশনা দেখতে পাচ্ছি। কোভিড প্রতিরোধে মাস্কের সঠিক ব্যবহার আর টিকা নেওয়ার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মতো একই অবস্থা গ্রামগঞ্জেও। তবে বেশ কয়েকটি জেলায় সাধারণ মানুষকে সচেতন করতে মাঠে নেমেছেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে আজও টিকা কেন্দ্রে ছিল দীর্ঘ লাইন। ফের বিধিনিষেধের বেড়াজালে পুরো দেশ। মাস্ক, টিকা, স্বাস্থ্যবিধির বিষয়ে জোরালো নির্দেশনা। করোনা মহামারীতে মাঝে কিছু সময় স্বস্তি ফিরলেও ওমিক্রন আতঙ্কে আবারও কাঁপছে টেকনাফ থেকে তেঁতুলিয়ার ভূসীমা। সংক্রমণ ঠেকাতে নতুন করে জারি করা হয়েছে 11 দফা নির্দেশনা। দেশের 64টি জেলাতেই বৃহস্পতিবার থেকে কার্যকর। সব ধরনের জনসমাগম স্থলে বাধ্যতামূলক মাস্ক পরার কঠোর নির্দেশ।
ইতিমধ্যে রেড ও ইয়েলো জোনে বিভক্ত করা হয়েছে বেশ কয়েকটি জেলাকে। এর মধ্যে সীমান্তবর্তী রাজশাহী রয়েছে ইয়েলো জোনে। এরপরও নগর জুড়ে নেই স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা। হাসপাতালের করোনা ইউনিটে আবার যোগ হতে শুরু করেছে মৃত্যুর তালিকা। আগে যেটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, এই জন্য আর কি আনা। ব্যস্ততার কারণে পড়া হয় নাই। আমি গাড়িতে ফালাই পড়ে গেছে, বাদ আছে ও আইতে সময়। স্বাস্থ্যবিধি না মানার অজুহাতের শেষ নেই বরিশালের সাধারণ মানুষের মাঝেও। বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণে টিকা কার্ড প্রদর্শনের নির্দেশনা থাকলেও এখনও তা বাস্তবায়নের রূপ চোখে পড়েনি। মাস্ক আছে, ব্যবহার করবো। মাস্ক ব্যবহার করি তো, এই তো পান খাইতেছি, এই জন্য মাস্কটা খুললে তুইছি। শুনছি মাস্ক মাস্ক ব্যবহার করার কথা বলছে, কিন্তু কবে থেকে জানি না, কিন্তু মাস্ক সাথে আছে। পাশের দেশ ভারতে যে হারে সংক্রমণ ছড়িয়েছে তাতে সবচেয়ে ঝুঁকিতে বন্দর এলাকাগুলো। তবে বিধিনিষেধ জারির পরপরই বেনাপোল বন্দরে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। এদিকে সংক্রমণ প্রতিরোধে পর্যটক এরিয়াগুলোতেও আজ থেকে জারি করা হচ্ছে সরকারি নির্দেশনা। বাস্তবায়নে মাঠে নেমেছে প্রশাসন। রেস্টুরেন্ট সমূহ রাত 10টার মধ্যে বন্ধ করে ফেলতে হবে এবং রেস্টুরেন্টে আমাদের মোবাইল কোড যাবে। গণপরিবহনে এখনো অর্ধেক আসন ফাঁকা রেখে চলাচলের সুনির্দিষ্ট নির্দেশনা শনিবার থেকে কার্যকর হলেও চাঁদপুরের লঞ্চ টার্মিনালে আজ থেকেই অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করতে দেখা গেছে। সবাইকে সচেতন হওয়া দরকার, আমরা যারা যাত্রী তাদেরকে সচেতন হওয়া দরকার সবচেয়ে বেশি। সাধারণ মানুষের মাঝে সরকারি বিধিনিষেধ মানাতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি বাড়ানোর তাগিদ স্বাস্থ্য কর্মকর্তাদের। হোয়াটএভার মে বি দ্য কেস, আমরা ইনশাআল্লাহ সম্পূর্ণরূপে প্রস্তুত আছি, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা সম্পূর্ণ প্রস্তুত। এদিকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে ব্যত্যয় রোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে। তবে বিধিনিষেধ জারি রেখে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম অব্যাহত রাখতে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের মাঝে জোরেশোরে চলছে টিকা প্রদান। উৎসাহ উদ্দীপনায় ছাত্রছাত্রীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা নিচ্ছেন। লাবিব হাসান, সময় সংবাদ। করোনা সংক্রমণ রোধে বিধি নিষেধের বিষয়ে জানাতে রাজধানীর ফার্মগেট এলাকায় আছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন, চট্টগ্রামের নিউ মার্কেটে আছেন শফিকুল আলম এবং বরিশাল নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে আছেন অপূর্ব অপু। সরাসরি প্রথমেই যাচ্ছি রবিনের কাছে। রবিন। কাজল, আসলে যদি বলতে যে আজকে সারাদিনই নগরের বিভিন্ন জায়গাতে আমরা ছিলাম, কিন্তু স্বাস্থ্যবিধি মানার বিষয়ে কিংবা মানানোর বিষয়ে দুই ক্ষেত্রেই কিন্তু যথেষ্ট উদাসীনতা বা ঘাটতি সেসব লক্ষ্য করা গেছে। বলা যায় যে সরকারের যে 11 দফা নির্দেশনা দিয়েছিল তার মধ্যে কিন্তু যে গণপরিবহনগুলোতে যে অর্ধেক যে মানুষ রাখার যে নির্দেশনা সেটি কিন্তু শনিবার থেকে কার্যকর হচ্ছে, বৃহস্পতিবার থেকে আর কার্যকর হচ্ছে না। তো আমরা এই মুহূর্তে যে রাজধানীর একটি অন্যতম যেই জনসমাগম হয় এরকম একটি জায়গা, অর্থাৎ যে ফার্মগেট, সেখানে দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে মাস্ক ব্যবহারের বিষয়ে যথেষ্ট উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। যদিও অমিক্রনের ধাক্কায় আবারও ফের বাড়তে শুরু করেছে কোভিড সংক্রমণ। সেখানে কিন্তু যে শনাক্তের হারও 2 অঙ্কের ঘরে যাচ্ছে এবং সেই জায়গাতে মানুষের মধ্যে যত একটা যে সচেতনতার প্রয়োজন ছিল তেমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। বারবার যদিও নীতি নির্ধারকরা সতর্ক করে দিচ্ছেন যে হয়তোবা যে হারে রোগী বাড়তে শুরু করছে খুব শিগগিরই হাসপাতালে চাপ বাড়তে শুরু করবে, এমন সতর্কতা জারি করার পরও মানুষের মধ্যে যথেষ্ট উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। অনেকের মাস্ক পরছেন না, কিন্তু আবার অনেকের মধ্যে যেটি দেখা যাচ্ছে মাস্ক থাকার পরও তারা সঠিকভাবে সেটি ব্যবহার করছেন না। সবার সঙ্গে আমরা যখন কথা বলি তখন কিন্তু নানাজনই নানানভাবে তারা কিছু না কিছু অজুহাত তুলে ধরেন। আর অন্যদিকে যেটি আসলে যে সরকারের তরফ থেকে বারবারই বলা হচ্ছিল যে এই নির্দেশনাগুলো দেওয়া হচ্ছে, 11 দফা যে নির্দেশনা দেওয়া হচ্ছে সেইগুলো মানানোর জন্য তারা খুব কঠোরভাবে নজরদারি করবেন এবং প্রয়োজন বোধে জেল জরিমানার বিষয়ে কিন্তু হুঁশিয়ারি করা হয়েছিল। কিন্তু বাস্তবতা হলো মাঠ পর্যায়ে কিন্তু তেমন যে চিত্র দেখা যায়নি। 2-1টি জায়গাতে যদিও মোবাইল কোর্ট চলছে, কিন্তু সেটি এই পুরো শহরের জন্য সেই চিত্রটি অবশ্যই একটি যে একটি খণ্ডিত একটি চিত্রই কিন্তু বলা যায়। তো সেই জায়গাতে রাজধানীর বড় অংশ জুড়েই কিন্তু আমরা যেটি সারা দিনভর মাঠে ছিলাম, বড় ধরনের কোনো আসলে যে উল্লেখ করার মতো যে একটি তৎপরতা সেটি আসলে যে লক্ষ্য করা যায়নি। অন্যদিকে যে সাধারণ মানুষের যে সচেতনতা সেটিও কিন্তু বাড়েনি, যদিও অমিক্রন হু হু করে বাড়ছে এবং যে কোভিডের যেই সংক্রমণ সেটি কিন্তু দিন দিন বেড়ে চলছে। তো আমরা একটু জানার চেষ্টা করব বন্দরনগরী চট্টগ্রামের খবরাখবর। সেখানে আছেন আমাদের সহকর্মী শফিক, তিনি জানাবেন সেখানকার খবরাখবর। শফিক। রবিন, চট্টগ্রামে কিন্তু করোনার যে ওমিক্রন যে ভ্যারিয়েন্ট সেটি কিন্তু একেবারে লাফিয়ে বাড়ছে, সেটি বলা যায়। গত কয়েকদিনে কিন্তু অনেকে বেড়ে গেছে। আজকে চট্টগ্রামে প্রায় 260 জন আক্রান্ত হয়েছে সিভিল সার্জনের পক্ষ থেকে যে তথ্য দেওয়া হচ্ছে, এবং মহানগরে 224 জন এবং 34 জন হচ্ছে উপজেলার মধ্যে রাউজানে 6 জন এবং হাটহাজারিতে 8 জন, সবচেয়ে বেশি হাটহাজারিতে।
তো যেটি বলতে পারি আসলে স্বাস্থ্যবিধি মানার জন্য যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে নির্দেশনা দেওয়া হচ্ছে সেই নির্দেশনা অর্থাৎ মাস্ক পরার বিষয়টি কিছু মানুষ মানলেও কিন্তু অধিকাংশ মানুষের মুখে কিন্তু আমরা এখনো পর্যন্ত সেই মাস্ক দেখতে পাচ্ছি না, কারণ তাদের মধ্যে এখনো সেই সচেতনতা এখনো সৃষ্টি হয়নি যে করোনার যে ভ্যারিয়েন্ট বেড়ে যাচ্ছে, ওমিক্রন যে ভ্যারিয়েন্ট বাড়ছে সেটি তারা হয়তো অনেকেই সেটা এখনো বুঝছে না। আজকে থেকে যেহেতু প্রথম দিন মাস্কের উপর নিষেধাজ্ঞা করা হয়তো মাস্ক অবশ্যই পরতে হবে সে বাধ্যবাধকতা জারি করা হয়েছে, সেটা হয়তো আগামীকাল থেকে হয়তো মানুষ সেটি জানবে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে কোনো ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে না, তারা বলছেন যে অবস্থা বুঝে কিন্তু আগামীকাল সেই মাস্কের বিষয়টি তারা অভিযান কালকে পরিচালনা করবেন। কিন্তু বিভিন্ন দোকানপাট এবং বিভিন্ন শপিং মহল সহ বিভিন্ন রেস্টুরেন্টে যে জায়গায় কিন্তু মাস্ক পরা বাধ্যতামূলক সেই ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ এবং দোকানিরা পড়ছে না। আরেকটি বিষয় যেটি হচ্ছে রেস্টুরেন্ট এবং যেমন কোনো হোটেলে গেলে সেখানে কিন্তু অবশ্যই কিন্তু করোনার যে সনদ সেটি নিয়ে যেতে হবে, সেটি কতটুকু আসলে মানা হচ্ছে সেটি আসলে আগামীতে সেটি বোঝাবে। আর একটা গণপরিবহনে যে আজকে থেকে গণপরিবহনের ভাড়া অর্ধেক যাত্রী নিয়ে চলার যে কথা ছিল সেটি কিন্তু এখন আর হচ্ছে না, সেটি আগামী শনিবার থেকেই কার্যকর হবে বলে আমরা যেটি জানতে পেরেছি। তবে চট্টগ্রামে যে বিভিন্ন যে আর গণপরিবহনের যে নেতারা রয়েছে এবং যে সংগঠন রয়েছেন তাদের সাথেই কিন্তু বিভিন্ন যে প্রশাসনের সাথে এখনও কিন্তু এখন দ্বন্দ্ব চলছে, আসলে যারা ভাড়া কতটা নির্ধারণ করবে, এতে 60% নাকি 50%, এটা নিয়ে কিন্তু এখনও কিন্তু তারা কোনো সুরাহা এখনও করতে পারেনি। তো সব কিছু মিলিয়ে যেটি বলতে পারি করোনা কিন্তু করোনার যে ওমিক্রনের যে ভ্যারিয়েন্ট সেটি কিন্তু লাফিয়ে বাড়ছে। গত কয়েকদিনে কিন্তু গত এক সপ্তাহ আগে যেখানে প্রতিদিন যে 20 থেকে 30 জন, আজকে সেখানে 260 জন কিন্তু চট্টগ্রামে কিন্তু আক্রান্ত হয়েছে, যদিও সুখবর আছে এখনও একজনেরও কিন্তু এখনও মৃত্যু হয়নি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য, এখন চলে যাচ্ছে অপূর্বর কাছে। শফিক, আপনাকে ধন্যবাদ। আমি একটু বরিশাল বিভাগের চিত্র জানাতে চাই। স্থানীয় স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে গেল 24 ঘন্টায় বরিশালে কিন্তু নতুন করে 14 জন মানুষ করোনায় সংক্রমিত হয়েছে এবং তারা শনাক্ত করেছেন। এর মধ্যে বরিশাল জেলায় 7 জন, বাকি 3 জন হচ্ছেন ভোলা থেকে 3 জন, পিরোজপুরে 1 জন, বরগুনায় 2 জন এবং ঝালকাঠিতে 1 জন নতুন করে রোগী শনাক্ত হয়েছে। আপনি জানেন যে আজকে থেকে দেশে জুড়ে সরকার 11টি বিধিনিষেধ জারি করেছে এবং ঘরের বাইরে গেলেই কিন্তু মাস্ক পরবার একটি বিধিনিষেধ জারি করেছে। আমি এই মুহূর্তে আছি বরিশালের নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় রয়েছে। আপনি হয়তো ছবিতে দেখতেই পাচ্ছেন এখানকার বাস্তবতার চিত্রটা। আমরা এখানে এসে কোনো অধিকাংশ বাস চালক এবং যারা হেল্পার রয়েছে তাদের অধিকাংশ মানুষদেরই কিন্তু দেখেছি যে তারা আসলে মাস্ক ব্যবহার করছেন না এবং আসলে টেলিভিশনের ক্যামেরা দেখে আমরা দেখেছি যে টেলিভিশনের ক্যামেরা যখনই দেখেন তড়িঘড়ি করে সবাই কিন্তু মাস্ক ব্যবহার করছে এবং এই বাস টার্মিনাল এলাকার বাস্তবতা হচ্ছে এখানকার আপনি হয়তো দেখতে পাচ্ছেন অধিকাংশ মানুষের মুখে মাস্ক নেই এবং এই মাস্ক পরানোর জন্য আজকে সকালে কিন্তু বরিশালের জেলা প্রশাসক জসিমউদ্দিন হায়দার তার নেতৃত্বে বরিশালের যে অশ্বিনী কুমার হল আছে সেখানে একটি প্রচার অভিযান তারা চালিয়েছিল এবং 10,000 মানুষকে তারা মাস্ক বিতরণ করেছে এমন একটি তথ্য আমাদেরকে জানিয়েছে। এবং আমরা আসলে শহরের বিভিন্ন এলাকায় ঘুরেছি, সকালবেলাতে বেশ কয়েকটি আমরা হোটেল রেস্তোরাঁয় গিয়েছিলাম বিভিন্ন শপিং মলে গিয়েছিলাম। অধিকাংশ জায়গাতেই আমরা দেখেছি যে মানুষের স্বাস্থ্যবিধি মানার প্রবণতা আসলে আমরা লক্ষ্য করিনি এবং যে 3 হুইলারগুলো আছে আপনি হয়তো বা সরাসরি ছবিতে দেখতে পাচ্ছেন যে অধিকাংশ 3 হুইলারেরই যারা চালক রয়েছে তারা আসলে মাস্ক ব্যবহার করছে না। শুধুমাত্র 3 হুইলার আমি কেন বলবো, যে সাধারণ যে অন্যান্য যে বাস রয়েছে কিংবা অন্যান্য যে যানগুলো রয়েছে সেগুলোরও আসলে কারোর মুখেই চালক যারা তাদের কিন্তু কারোর মুখেই মাস্ক নেই এবং যারা সচেতন মানুষ বলে আমরা নিজেদেরকে দাবি করি এমন আমরা অনেক মানুষ দেখেছি যারা মাস্ক ব্যবহার করছেন এবং নানান অজুহাত দিচ্ছে। আর সরকার আপনি জানেন যে আজকে থেকে 11টি বিধিনিষেধ তারা জারি করেছে এবং স্বাস্থ্যবিধি যদি কেউ অমান্য করে সেই ক্ষেত্রে বরিশালের জেলা প্রশাসক কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যে তিনি কিন্তু আইনের আওতায় আনবে, সেটি আগামীকালকে থেকে তারা জেল জরিমানা করবে। আজকে দিনটা তুলনামূলক শিথিল রাখার কথা বলেছেন। তো বরিশালের নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে আমার কাছে এতটুকুই খবর ছিল। ধন্যবাদ অপু, শফিকুল এবং রবিন আপনাদের। চরম গ্যাস সংকটে রাজধানীবাসী, দিনের বেলায় বেশিরভাগ সময়ই পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত গ্যাস। তবে সেবার সংস্থাগুলো বলছে কয়েকটি গ্যাস ক্ষেত্রে সংস্কার চলমান থাকায় গ্যাসের চাপ কিছুটা কম। শীঘ্রই সমাধানের আশ্বাস দিয়েছে তারা। প্রায় 2.5 কোটি মানুষের বসবাস তিলোত্তমা নগরী ঢাকায়। নানা ভোগান্তির মধ্যেও এখন নতুন করে গ্যাসের সংকট চরম বিড়ম্বনার মুখোমুখি করছে রাজধানীবাসীকে।
প্রতি বছরের মতো এবারও শীত মৌসুমে গ্যাসের সরবরাহ সংকট প্রকট আকার ধারণ করেছে গেল কদিন ধরে। তেজগাঁওয়ের বেগুনবাড়ির টিনশেডের এই বাড়িতে নিম্নবিত্ত বেশ কিছু পরিবারের বসবাস। দিনের বেশিরভাগ সময় এখানে গ্যাস না থাকায় মাঝরাতে রান্না করতে হয় দিনের খাবার। দিনের বেলা গ্যাস না থাকায় পরিবারের বৃদ্ধ ও শিশুদের খাবার তৈরি নিয়ে বিপাকে তারা। একদিন গ্যাস আইলে 4টা বাজে মানুষে খায় নাইলে খায় না, আর যাগো আছে হেরা তো কিনে খাইতে আরে। যারা গরিব মানুষ এই বেঁচে থাকে হেরা মনে করে নেই পরে এই রাত্রে এই যে 9টা বাজে গ্যাস আইলে তো রান্ধে 12টা 1টা বাজে যায় মাগো খাইতে। গ্যাস যে সকাল 7টা বাজে যায় আর রাতের 9টা 10টা বাসা আসে। তারপর আমরা রাত্রে রান্না করি, সারাদিন আর থাকে না গ্যাস। গ্যাস হলো সকালে 7টা বাজে গ্যাস যায়, দুপুরে আবার 1টা বাজে আধা ঘন্টা পর আবার চলে যায়। আমাদের যে ছেলে মেয়ে স্কুলে যায় না খাইয়া চলে যায় এই রান্নাবাড়ির কারণে। জানা গেছে দৈনিক হিসেবে তিতাসের 2200 ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে যোগান রয়েছে মাত্র 1500 ঘনফুটের। 700 ঘনফুট গ্যাসের সংকট নিয়ে চলতে হচ্ছে। তবে সেবা সংস্থা তিতাস কিংবা নিয়ন্ত্রক সংস্থা পেট্রোবাংলা এ বিষয়ে এখনও স্পষ্ট করে গণমাধ্যমে কিছু না বললেও তাদের দাবি কিছু ত্রুটি মেরামতের কাজে অন্তত 21 জানুয়ারি পর্যন্ত গ্যাসের সংকট থাকবে বিতরণ সংস্থা তিতাস অধিভুক্ত এলাকায়। এছাড়া রাজধানীর জুরাইন, রামপুরা, তেজগাঁও, ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, আদাবর, শেখটেক ও বসিলায় গ্যাসের তীব্র সংকট রয়েছে। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিদেশি শ্রমিকদের প্রবেশের সুযোগ দিল ইতালি সরকার। চলতি বছর প্রায় 70,000 শ্রমিক নেয়ার কথা জানানো হয়েছে। এই অবস্থায় বাংলাদেশিদের জন্য ইতালি প্রবেশের দ্বার উন্মুক্ত হলো। মাকসুদ রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। ইতালির অর্থনৈতিক অবস্থান ধরে রাখতে প্রতি বছর বিদেশ থেকে শ্রমিক প্রবেশে অনুমতি দেয় দেশটির সরকার। এবারও সেই সুযোগ করে দেয়া হয়েছে। বিভিন্ন খাতে চাহিদা মেটাতে 2022 সালে 69,700 শ্রমিক নেবে ইতালি। অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশের শ্রমিকরাও এই সুযোগ পাচ্ছেন। বাংলাদেশ সহ 32টি দেশের নাগরিকদের জন্য কোটা বন্টন হবে 59,000 শ্রমিকের, যার মধ্যে 17,000 স্থায়ী এবং 42,000 মৌসুমি বা কৃষি শ্রমিক। সরকারের এই সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশিরা। ইতালি সরকার যে স্পন্সর ঘোষণা করেছে তার জন্য ইতালি সরকারকে অবশ্যই ধন্যবাদ। তবে আপনারা সবাই বাংলাদেশে যারা আসবেন সবাই একটু সতর্ক থাকবেন, কারণ বাংলাদেশি কোঠা যেহেতু কম সেহেতু সবাই অন্তত দালাল থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। ইতালিতে প্রবেশে সাধারণত কোটার বিপরীতে হাজার হাজার বাংলাদেশি আবেদন জমা পড়ে। অনেকেই দালালের মাধ্যমে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হন। তাই আগ্রহীদের দালাল বা মধ্যস্বত্বভোগীদের সঙ্গে লেনদেন এড়িয়ে চলতে আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। যারাই আপনারা ইন্টারেস্ট আছেন এই ফ্লুসু ওয়েতে আপনারা ইতালিতে আসবেন, তারা অবশ্যই কোনো প্রকারের টাকা পয়সা আগাম লেনদেন করবেন না এবং দালালের চক্রের থেকে বিরত থাকবেন। ইতালিয়ান সরকারকে ধন্যবাদ জানাই বৈধভাবে আসার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। আগামী 17 জানুয়ারি কোটা সহ চূড়ান্ত গ্যাজেট প্রকাশ হবে। 27 জানুয়ারি স্থায়ী, সেই সঙ্গে 1 ফেব্রুয়ারি মৌসুমি স্পন্সর ভিসার আবেদন জমা শুরু হবে এবং তা চলবে 17 মার্চ পর্যন্ত। সময় সংবাদ, ইতালি। ভারতে প্রতিদিনই রেকর্ড ছাড়াচ্ছে করোনা সংক্রমণের হার। সবশেষ একদিনে দেশটিতে কোভিড শনাক্ত হয়েছেন প্রায় 2.5 লাখ মানুষ, যা গেল 7 মাসে সর্বোচ্চ। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অমিক্রণে আক্রান্তের সংখ্যাও। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতের করোনা সংক্রমণের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। শহরটিতে সবশেষ একদিনে আক্রান্ত হয়েছেন প্রায় 23,000, যা মোট করোনা পরীক্ষার প্রায় 41%। শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতেই হু হু করে বাড়ছে সংক্রমণ। বুধবারের তুলনায় সংক্রমণ বেড়েছে প্রায় 27%। দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ যে হারে বাড়ছে তাতে শিগগিরই দৈনিক সংক্রমণের সংখ্যা 5 লাখ ছাড়িয়ে যেতে পারে। আর তাই পরিস্থিতি মোকাবেলায় নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। করণীয় ঠিক করতে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি ভিডিও কনফারেন্স ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে এলাকাভিত্তিক লকডাউনের সিদ্ধান্ত আসতে পারে বলে প্রকাশ করছে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম। সমাগম তো হচ্ছে এবং যে করোনায় যেভাবে ছড়াচ্ছে জিনিসটা,
তো আশা করা যাচ্ছে যে গঙ্গাসাগরের পর আরও বাড়বে সংখ্যা। আমরা যদি কোনো রকম মেলাতে না যাই, বাজার প্রতিদিন না করে সপ্তাহে 2 দিন করি, ভিড়ের মধ্যে না যাই, দূরত্বে থাকি, তাহলে কিন্তু এই করোনা ভাইরাস যেতেই হবে। এরই মধ্যে ওমিক্রন নিয়ে নতুন বার্তা দিয়েছে ভারতের স্বাস্থ্য বিশেষজ্ঞরা। নতুন এই ভ্যারিয়েন্টকে ঠান্ডাজনিত কোনো সাধারণ রোগ ভেবে সহজভাবে নেয়ার কোনো সুযোগ নেই বলেও সতর্ক করে দিয়েছেন তারা। इसी की वजह से बहुत हद तक অমিক্রন কোনো ঠান্ডা রোগ নয়, কারণ এটি করোনার নতুন একটি রূপ। অমিক্রনের কারণে বিশ্বের অনেক দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, স্বাস্থ্যকর্মীরা ব্যাপক চাপের মুখে রয়েছে, প্রতিটি সেক্টরে এর প্রভাব পড়ছে। তাই অমিক্রন রুখতে সবাইকে সতর্ক থাকতে হবে। फैमिली की प्रोटेक्शन करें मास्क लगा के। 130 কোটি জনসংখ্যার দেশ ভারতে এখনো পর্যন্ত কোভিড আক্রান্ত হয়েছেন প্রায় 3.5 কোটির বেশি, প্রাণ হারিয়েছেন প্রায় 5 লাখ। সংক্রমণ নিয়ন্ত্রণে টিকা দেওয়া হয়েছে 154 কোটি ডোজ, এর মধ্যে 61% নিয়েছেন দ্বিতীয় ডোজ। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। কোভিড পরিস্থিতি ও সামগ্রিক দিক বিবেচনায় আপাতত রাসেল ডোমিঙ্গোই থাকছেন টাইগারদের হেড কোচের দায়িত্বে। তবে বিসিবির পক্ষ থেকে বোলিং কোচ অটিস গিবসনকে চুক্তি বাড়ানোর প্রস্তাব দেওয়া হলেও তাতে রাজি হননি এই ক্যারিবীয়, জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। এইচপির কোচ হতে এসে জাতীয় দলের দায়িত্ব। সাবেক প্রোটিয়া ক্রিকেটার রাসেল ডমিঙ্গো নিজেকে সৌভাগ্যবান ভাবতেই পারেন, তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে টাইগার ডাগআউটে বেড়েছে তার অস্বস্তি। সাদা পোশাকে আফগান লজ্জা, টানা ব্যর্থতা, সিনিয়রদের সঙ্গে দূরত্ব, বিশ্বকাপের ভরাডুবি সবকিছুই ইঙ্গিত দিচ্ছিল টাইগারদের সঙ্গে তার সম্পর্ক ছেদের। তবে কোভিডকাল আর সামগ্রিক পরিস্থিতির বিবেচনায় এ দফায় হয়তো টিকেই যাচ্ছেন ডমিঙ্গো। বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান ইঙ্গিত দিলেন তেমনটাই। যেহেতু এখন সামনে আমাদের হাতে কোনো কোচ নেই এবং হেড কোচকে আমরা একটা কন্ট্রাক্ট দিয়েছি, এখন আমরা তাকে নিয়ে কন্টিনিউ করছি। এখন দেখা যাক, যদি কোনো প্ল্যান থাকে, উনি বলেছেন জানুয়ারি মাসে কোনো একটা প্ল্যান চেঞ্জ হতে পারে। যেহেতু আপনি জানেন যে এখানে ব্যাক টু ব্যাক খেলা, এরকম একটা প্যাকড শিডিউলের মধ্যে, এই জন্য এখন পর্যন্ত হি ইজ হোল্ডিং দ্য পজিশন। বাট আমাদের মাথায় অন্য চিন্তাও আছে, ফুল কোচিং প্যানেল নিয়ে হুট করে কোনো কোচকেও আপনি পাবেন না। তবে ডমিঙ্গো থাকলেও শেষ হচ্ছে ওটিস গিবসন অধ্যায়। বিসিবির সঙ্গে আর চুক্তি নবায়নে রাজি নন এই ক্যারিবিয়ান, তার স্থলে খোঁজা হচ্ছে নতুন কাউকে। কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, এই জানুয়ারিতেই শেষ। তো ও বলেছে যে আমাদের সাথে আর একটা কন্ট্রাক্ট রিনিউ করবে না, নতুন অ্যাসাইনমেন্টে যাবে। ইতিমধ্যেই মাথায় আছে, এটা আমরা চেষ্টা করছি, দেখা যাক আমরা কোনো পেস বোলিং কোচ পাই কিনা। বিপিএল চলাকালীন ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে দেশে আসার কথা হেড কোচ রাসেল ডমিঙ্গো ও ব্যাটিং পরামর্শক জেমি সিডন্সের। মাহবুব রিমন, সময় সংবাদ, সিলেট। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।